দিস ইজ স্নেহা দে। আমার মনে হয় তোমরা খুব অসুবিধায় পড়ছো যে আমি এক একদিন এক একটা পেপারের ভিডিও দিচ্ছি, আর অসুবিধাই হয়ে যাচ্ছে তোমাদের এক একটা পেপার এক একটা চ্যাপ্টার খুঁজতে। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে খুঁজে নিতে পারো। দ্বিতীয় কথা, আমি ঠিক করেছি এক একটা পেপার শেষ করব, দেন আর একটা পেপার ধরবো, এইভাবে, ঠিক আছে? সুতরাং আমি আজকে পেপার 1 স্টার্ট করলাম, পেপার 1 কমপ্লিটলি শেষ করব, দেন পেপার 2 তে যাব। ঠিক আছে, চলো। পেপার 1 এ 8টা চ্যাপ্টার আছে। মডেল 1, মডেল 2, মডেল 1 এ 4টে, মডেল 2 তে 4টে। ফার্স্ট চ্যাপ্টার মডেল 1, ফার্স্ট চ্যাপ্টার অর্গানাইজেশন বিহেভিয়ারের ফার্স্ট চ্যাপ্টার হলো অর্গানাইজেশন থিওরি অ্যান্ড অর্গানাইজেশন বিহেভিয়ার। ওকে, তো এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। চলো স্টার্ট করা যাক। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কিসের? অর্গানাইজেশন বিহেভিয়ারের? না, আগে আমরা দেখব অর্গানাইজেশন এর কনসেপ্টটা কি, দেন অর্গানাইজেশন বিহেভিয়ারে যাব। ঠিক আছে, চলো। আমি কিন্তু বইটাই ফলো করছি, তো চিন্তার কোনো কারণ নেই। স্টার্ট করা যাক। ইন্ট্রোডাকশন কি বলেছে অর্গানাইজেশনের? বলেছে according to Bernard, organization is a consciously created activities of two or more persons who are able to communicate with each other and are willing to contribute to a common purpose. এবারে একটা গল্প শুনো, ঠিক আছে? রাম শ্যাম দুজন বন্ধু, দুজন মিলে দুজনেই এক একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। এবার রোজ 9 to 5 জব করে করে তারা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, ঠিক আছে? তাদের আর ভাল লাগছে না, বোরিং লাইফ। তো তারা ঠিক করলো একটা সাইবার ক্যাফে খুলবে, ঠিক আছে? তো তারা ওই নিয়ে একটা আলোচনায় বসলো। তারপরে তারা ঠিক করলো দুজনেই 50-50% মূলধন দেবে, দিয়ে সাইবার ক্যাফেটা খুলবে, ঠিক আছে? চলো এবারে এখানে বোঝো, এখানে কি বলেছে? অর্গানাইজেশন, রাইট? তো একটা সংস্থা, একটা সংস্থা কিভাবে তৈরি হয়? একটা সংস্থা সচেতন ভাবে তৈরি হয় প্রথমত, যে এটা একটা সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে কেউ মজা করে না, ঠিক আছে? সচেতন ভাবে ক্রিয়েটেড অ্যাক্টিভিটিস, একটা অ্যাক্টিভিটি করে তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা একটা অ্যাক্টিভিটি অফ টু অর মোর পারসনস, ঠিক আছে? দুজন বা তার বেশি ব্যক্তি মিলে সেই সংস্থাটা তৈরি করছে, বোঝা গেল? হু আর এবল টু কমিউনিকেট, ওই যে আমি বললাম রাম শ্যাম দুজনে আলোচনায় বসলো, কমিউনিকেট করলো, দুজনে আলোচনা করলো যে কি করলে ঠিক কিভাবে কি হবে না হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কমিউনিকেট করা। উইথ ইচ আদার, যারা কিনা দুজনের কিনা সক্ষম, এমন কমিউনিকেশনে সক্ষম এমন ব্যক্তি থাকতে হবে। and are willing to contribute, দুজনেই ইচ্ছুক, দুজনেই নিজেদের 9 to 5 জবে পরেশান হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, তো দুজনেই 50% দিয়ে কন্ট্রিবিউট করবে, দুজনেই কন্ট্রিবিউট করতে ইন্টারেস্টেড একটা বিষয়ে, ঠিক আছে? টু আ কমন পারপাস, দুজনের পারপাসটা কি কমন, যে কিনা একটা সাইবার ক্যাফে খুলবো। তাহলে দেখো, একটা সাইবার ক্যাফে খুলবো, কমন পারপাস, কন্ট্রিবিউট করলো, ক্যাপিটাল কন্ট্রিবিউট করলো দুজনে 50-50, কমিউনিকেট করলো, দুজনে আলোচনায় বসলো। আর এখানে কজন ছিল? দুজন বা তার বেশি পার্সন থাকতে পারে, ঠিক আছে? তাহলে অর্গানাইজেশন সেটাই যেখানে কিনা দুজন বা তার অধিক ব্যক্তি মিলে কমিউনিকেট করে, নিজেদের মধ্যে আলোচনা করে, সচেতন ভাবে একটা কর্ম করে, একটা অ্যাক্টিভিটি করে সচেতন ভাবে, দেন সেই মানে সংস্থা তৈরি করে একটা, ঠিক আছে? দুজন মিলে কিছু কিছু কন্ট্রিবিউট করে, কিছু কিছু মূলধন কন্ট্রিবিউট করে একটা কমন পারপাসে, একটা কমন পারপাসে মূলধন কন্ট্রিবিউট করে একটা সংস্থা তৈরি করে, এটাকেই সংস্থা বলে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে ইম্পর্টেন্ট কি কি থাকছে? টু আর মোর পারসন, দুজন বা তার অধিক ব্যক্তি থাকতে হবে। দ্বিতীয়ত কমন পারপাস, একটাই বিষয় হতে হবে, এ একটা বিষয়ে কথা বলছে, ও একটা বিষয়ে কথা বলছে, এরকম করলে হবে না, একটাই বিষয়ে দুজনে আলোচনা করবে। কমিউনিকেট,
আচ্ছা, কনসিয়াস অ্যাক্টিভিটিস অবশ্যই সচেতন একটা কর্মক্রিয়া করতে হবে, সচেতন ভাবে কর্ম করতে হবে, ঠিক আছে, যা কিছু ডিসিশন নেবে সচেতন ভাবে। আর কমিউনিকেশন, আলোচনায় বসবে, আলোচনা করবে। জয়েন্ট কন্ট্রিবিউশন, দুজনেই 50-50 দিল, তাহলে বোঝা গেল অর্গানাইজেশনটা কি, কনসেপ্ট ক্লিয়ার। তোমরা ডেফিনেশনটা পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। নেক্সট পেজে চলে যাই। টাইপস অফ স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার অফ অর্গানাইজেশনের দুটো টাইপ হয়, ঠিক আছে। এক হচ্ছে মেকানিস্টিক স্ট্রাকচার, যেটা কিনা রিজিড অ্যান্ড হাইলি ফর্মাল স্ট্রাকচার, নট ইজিলি চেঞ্জেবল, নট সুইটেবল ইন ডাইনামিক ওয়ার্ল্ড। পরিবর্তন হতে থাকছে যেই পরিবেশটা, সেই পরিবেশে এই স্ট্রাকচার ফলো করা কঠিন, কেননা এই স্ট্রাকচারটা ইজিলি চেঞ্জ করা যায় না। বোঝা গেল, এটা অনেক স্ট্রাকচারটা একটু জটিল টাইপের স্ট্রাকচার, ঠিক আছে। আর একটা স্ট্রাকচার হচ্ছে অর্গানিক স্ট্রাকচার। অর্গানিক অর্গানিক স্ট্রাকচারটা কি, ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল, যখন তখন চেঞ্জ করা যায়, অ্যান্ড ইনফর্মাল, ক্যান বি রিডিজাইনড, ঠিক আছে, যখন তখন রিডিজাইন করা যায়, ঠিক আছে, ইজিলি উইথ দ্য চেঞ্জ সিচুয়েশন, যেমন সিচুয়েশন সেই হিসেবে যখন তখন চেঞ্জ করা যায়। তাই ওটা হচ্ছে অর্গানিক স্ট্রাকচারটার ডেফিনেশনটা কিছুটা এরকম। তাহলে দুটো স্ট্রাকচার, মেকানিস্টিক স্ট্রাকচার আর অর্গানিক স্ট্রাকচার, ঠিক আছে। অর্গানিক স্ট্রাকচার যেমন মানুষজন যখন তখন হায়ার করছে, যখন তখন ফায়ার করে দিচ্ছে, বেরিয়ে যাও কাছ থেকে, আবার যখন তখন নতুন লোক নিয়ে চলে আসছে। তো ফ্লেক্সিবল একটা স্ট্রাকচার না এখানে, এই জিনিসটা যে যখন ফ্লেক্সিবল, নমনীয়, ঠিক আছে, আর ইনফর্মাল, মানে এটা যখন তখন করা যায়, এটা চেঞ্জ সিচুয়েশন যেমন ধরো কোম্পানির টাকা পয়সা বেশি নেই, তারা কম লোকেই তারা এমন লোক হায়ার করবে যে কম মাইনে নেবে, আর অমনি করে করা, মানে কাজটা যা হোক করে তাদের করাতে হবে। আর টাকা পয়সা বেশি থাকলে তারা একদম বেস্ট বেস্ট হায়ার করবে, আর কাউকে একদম ছাঁটাই কাটাই করবে না। আর মেকানিস্টিক স্ট্রাকচারটা যেটা কিনা ইজিলি চেঞ্জ করা যাবে না। নোটস, ইন মডার্ন ওয়ার্ল্ড mixed structure is seen in max cases, ঠিক আছে, depends on some factors। তাহলে মিক্স স্ট্রাকচারই মডার্ন ওয়ার্ল্ডে বেশি দেখা যায়। নেক্সট পেজে চলে যাই তাড়াতাড়ি করে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং স্ট্রাকচার, সাইজ অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে, সেই সমস্ত কিছু ফ্যাক্টরস আমরা এখন জানবো যেটা কিনা স্ট্রাকচারকে প্রভাবিত করে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স করে। প্রথমত হচ্ছে সাইজ অফ দ্য অর্গানাইজেশন। Larger organizations tend to have more complex structure with multiple departments and hierarchical levels, while smaller organizations often have simpler, flat structure. যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি, এক একটা এমএনসি বড় বড় ধরে নিলাম টিসিএস, ঠিক আছে, ওখানে এক একটা প্রজেক্ট থাকে, অনেক প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের ওপর এক একটা প্রজেক্টে এক একটা এইচআর থাকে, তারপরে ম্যানেজার থাকে, তার নিচে থাকে টিএল, তার নিচে থাকে এমপ্লয়িজ। তো এরকম হায়ারার্কি হিসেবে চলে। তো এখানে মাল্টিপল ডিপার্টমেন্টস, অনেক ডিপার্টমেন্টস, অনেক হায়ারার্কিক্যাল লেভেল, একটা জটিল বিষয়, কারণ এটা কি লার্জার অর্গানাইজেশন, বড় একটা অর্গানাইজেশন তাই। আর স্মল অর্গানাইজেশনে কি একজনই মালিক, সেই হায়ার করবে, সেই ফায়ার করবে, সেই টাকা দেবে, সেই সবাইকে বকবে, সবার উপর হুকুম চালাবে, সেই কাজ শেখাবে, মানে সেই ইন্টারভিউ নেবে, সমস্ত কিছু সেই করবে। তাহলে ব্যাপারটা সিম্পল, ঠিক আছে। কেন কি, কারণ অর্গানাইজেশনটা ছোট সেই হিসাবে, তাহলে অর্গানাইজেশনের সাইজ হিসাবে কিন্তু স্ট্রাকচার তৈরি হয়। ওকে, কারণ যেটা বড় অর্গানাইজেশন, লার্জার অর্গানাইজেশন, সে নিশ্চয়ই একটা ব্যক্তির ঘাড়ে সব দায়িত্ব ফেলে দিতে পারবে না, তাহলে একদিন এই কোম্পানি ডুবে যাবে। সুতরাং তাকে স্ট্রাকচারটা ওরম ভাবে তৈরি করতেই হবে, জটিল স্ট্রাকচার তৈরি করে রাখতেই হবে, তাহলে এটা এফেক্ট করছে না সাইজটা। চলো নেক্সট, বিজনেস স্ট্র্যাটেজি। The structure should align with the company's strategic goals. For example, a company focused on innovation may adopt a more flexible decentralized structure. কি বলেছে? বলেছে বিজনেসের স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার সেটা
কিসের ওপর নির্ভর করবে? কোম্পানির গোল কি সেটার ওপর। একটা কোম্পানি যদি ইনোভেশনের ওপর কাজ করে থাকে, ঠিক আছে, ইনোভেশনের ওপর ফোকাস করে থাকে, তাহলে তার নিশ্চয়ই এমন করলে চলবে না যে একজন খুব একটা টক্সিক ব্যক্তি ওপরে বসে আছে, একটা সেন্ট্রালাইজড একটা ব্যাপার স্যাপার, মানে কি, মানে একজনের হাতেই সমস্ত ক্ষমতা দায়িত্ব। এবারে হ্যাঁ থাকতে পারে, কিন্তু সে অন্য কাউকে আর কোনো কিছু করার সুযোগই, ভাবনা চিন্তা করার সুযোগই দিচ্ছে না, সবাইকে একটা মানে দমবন্ধ ভাবে রেখে দিচ্ছে। ওরম ভাবে তো বাকিরা তো কাজ করতেই পারবে না, বাকিরা ইনোভেশনের ওপর ভাববে কি করে? ইনোভেশন মানে কি, নতুন চিন্তা ভাবনা করতে থাকতে হবে, তাই না? তবে সেই কোম্পানিটা যদি ফ্লেক্সিবল হতো, ঠিক আছে, সেটা যদি ডিসেন্ট্রালাইজড হতো, ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার হতো, তাহলে নিচুতলা ব্যক্তিরা বলো বা উপরতলার সবারই একটা স্বাধীনতা থাকতো ভাবনা চিন্তা করার। তাহলে ইনোভেশনে তো সেটাই দরকার, ভাবনার স্বাধীনতা। সেটা না থাকলে কি করে হবে? সুতরাং বিজনেস স্ট্র্যাটেজি সেভাবেই করতে হবে। কোম্পানি যেভাবে যেটা গোল, সেই গোলটার উপর নজর রেখে, যেটা লক্ষ্য, সেই কোম্পানির সেই লক্ষ্যটার উপর নজর রেখেই বিজনেস স্ট্র্যাটেজি প্রস্তুত করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে চলে যাই। টেকনোলজি। দেখো, উন্নত প্রযুক্তির ব্যবহার যদি কোনো কোম্পানি করে থাকে, তাহলে উন্নত প্রযুক্তির ব্যবহার করলে কি হবে? একটা ডিসেন্ট্রালাইজড, একটা বিকেন্দ্রীকরণ ব্যবস্থা তৈরি হবে, একটা ডিসিশন মেকিং এর যে অধিকারটা, সেটা সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। আর ম্যানেজমেন্টের মাল্টিপল লেয়ার্স লাগবে না, একটা হায়ার ম্যানেজমেন্ট, তারপরে আবার তার নিচে একটা মিডল ম্যানেজমেন্ট, সে আবার তার নিচে আরো একজন, এইভাবে লাগবে না। মাল্টিপল ম্যানেজমেন্ট লেয়ার্স লাগবে না, যে এই ওকে ম্যানেজ করবে আবার ওকে ম্যানেজ করবে, করতে হবে না। টেকনোলজি যখন সবকিছু ম্যানেজ করছে, তাহলে আরো সুবিধা হবে। সুতরাং টেকনোলজি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফ্যাক্টরস এর মধ্যে। ঠিক আছে, এই অর্গানাইজেশন স্ট্রাকচার কেমন হবে তার উপরে। নেক্সট পয়েন্ট চলে যাই, এনভায়রনমেন্ট। কি বলেছে? দেখো, এনভায়রনমেন্ট, এই পরিবেশটা যদি পরিবর্তনশীল হয়, ঠিক আছে, র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, যেমন টেকনোলজি সেক্টর যেগুলো, সেগুলো র্যাপিডলি চেঞ্জ হতে পারে, একটার পর একটা নতুন টেকনোলজি আসতেই থাকে, ঠিক আছে। তো সেই সব সেক্টরে কি হবে? সেই সব সেক্টরে এমন কোন স্ট্রাকচার দরকার যেগুলো ফ্লেক্সিবল, যেগুলো অ্যাডাপ্টেবল, যে নতুন নতুন যখন টেকনোলজি আসবে সেটার সাথেও যাতে সবকিছু খাপ খাইয়ে নিতে পারে, সেরকম একটা স্ট্রাকচার দরকার, রাইট? তো এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট নেক্সট হচ্ছে কালচার অ্যান্ড লিডারশিপ স্টাইল। Organizational culture and the leadership approach play a key role in determining how formal or informal the structure is. দেখো, লিডার যদি ভালো হয়, কালচার যদি ভালো হয়, ঠিক আছে, সেই কোম্পানিতে কিন্তু বেশি দিন লোক থাকতে চায়। আর কালচার যদি এমন হয় টক্সিক, আর লিডার যদি এমন হয় সারাক্ষণ বকাঝকা করতেই থাকে, কোনো কাজ শেখাবার তো দিকে ইয়ে নেই, কিন্তু কাজ মানে তো শরীর খারাপ হেন তেন কোনো কিছু পরোয়া না করে শুধু কাজ করাবে, এরকম একটা ব্যাপার যদি থাকে টেন্ডেন্সি, তো সেসব ক্ষেত্রে লোকজন কি হবে, সেই অর্গানাইজেশনকে বলবে এটা খারাপ একটা কোম্পানি, এখানে যেও না, এরকম একটা রুমার্স ছড়াবে। তো সেটা কোম্পানির জন্য ভালো হবে না। সুতরাং সেই স্ট্রাকচারটা যদি এমন হতো, লিডারশিপ খুব ভালোভাবে পালন করা হতো, সেখানে লিডার খুব ভালো হতো, কালচার খুব ভালো হতো, তাহলে সেটা কি হতো? সেটা কিন্তু একটা গুড এফেক্ট ফেলতো, রাইট? তো এটাই হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টরস যেগুলো কিনা স্ট্রাকচার ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে, কোথায় কি স্ট্রাকচার হওয়া উচিত সেগুলোও একটা ইম্পর্টেন্ট বিষয়। চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। এবার আমরা দেখে নেব ফিচার্স অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি। প্রথমত হায়ারার্কি, অর্থাৎ একটা ধারাবাহিকতা বহন করে এই স্ট্রাকচারটা। লাইক সব থেকে উপরে ধরো ম্যানেজার, তার নিচে আবার জুনিয়র ম্যানেজার, তার নিচে টিএল, তার নিচে এমপ্লয়িজ। তো ওপর শীর্ষ স্তর থেকে হুকুম আসবে নিচের স্তরে, হুকুম যেতে থাকবে, কাজ হতে থাকবে। একদম নিচে যে থাকবে সে আবার মানে জবাবদিহিকরণ করবে, যে তার সিনিয়র যে থাকবে তাকে বলবে যে কেন কাজ হয়নি, কি হয়নি, রিপোর্ট দেবে।
ঠিক আছে, টিএল আবার ম্যানেজারকে রিপোর্ট করবে যে এই জন্য কাজ হয়নি, সরি হেন তেন, আমি ঠিক কাজটা করিয়ে নেব, যেমনটা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে একটা শীর্ষস্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত একটা স্তর থাকে যেটা কিনা ফলো করা হয়। নেক্সট, ডিভিশন অফ ওয়ার্ক, অর্থাৎ কে কোন কাজে ভালো তাকে সেই কাজটা দেওয়া হয়, তাকে সেই কাজটা ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, কাজ এবং দায়িত্ব তার মধ্যে বন্টন করে দেওয়া হয়, কে কোন কাজে স্পেশাল। ওকে, নেক্সট, স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল মানে কি? মানে একজন ব্যক্তি কতজনকে কন্ট্রোল করতে পারবে একসাথে। যেমন ধরো একটা টিএল এর আন্ডারে 5 জন আছে, ঠিক আছে, তো সে 5 জনকে হ্যান্ডেল করতে পারছে কারণ সে নতুন নতুন টিএল হয়েছে। যে অনেক পুরনো টিএল সে ধরো 18-19 জনকে হ্যান্ডেল করছে। তো স্প্যান অফ কন্ট্রোল হলো এটাই, যে একজন কতজনকে হ্যান্ডেল করতে পারবে। নেক্সট, কোঅর্ডিনেশন, অর্থাৎ সমন্বয়, মানে একটা কাজ যেটা কিনা একবারে কমপ্লিট করব, একটা কমন গোল থাকবে, অর্গানাইজেশনের একটা কমন গোল থাকবে, আর ওই সেম গোলটাকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট নিজেদের তরফ থেকে যা যা করণীয় সমস্ত কিছু করবে, তো একটা সমন্বয় সাধন করে যা হোক করে অর্গানাইজেশনের কাজটা মানে কমপ্লিট করতে হবে, তো ওই গোলটা কমপ্লিট করতে হবে, তো এটা হচ্ছে কোঅর্ডিনেশন, যেটা কিনা অর্গানাইজেশন স্ট্রাকচারে থাকে, তো এটার একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ফর্মালাইজেশন। ফর্মালাইজেশন কি বলেছে? দেখো, ফর্মালাইজেশন মানে হচ্ছে কি, একটা রুলস থাকবে, রুলস রেগুলেশন প্রসিডিওর একটা থাকবে, সেই যেরকম জব ডেসক্রিপশন থাকবে সেই অনুযায়ী সেইটা ফলো করে সবাইকে চলতে হবে। একটা অর্গানাইজেশনে যেমন ভাবে স্ট্রিক্টলি রুলস রেগুলেশন ডেসক্রাইব করা থাকবে সেই অনুযায়ী সবাইকে কাজ করতে হবে, সেইটাই হচ্ছে ফর্মালাইজেশন। ঠিক আছে, সবাইকে ফর্মাল বিহেভ করতে হবে। ওকে, নেক্সট পেজে চলে যাওয়া যাক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো, নেক্সট পেজে বলেছে মডার্ন থিওরিজ অফ অর্গানাইজেশন। মডার্ন থিওরিজ অফ অর্গানাইজেশন এর 4টে পার্ট রয়েছে, ঠিক আছে, 4টে ভাগ রয়েছে। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, তারপরে রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ যাকে কিনা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচও বলা যায়, তারপরে রয়েছে সিস্টেম অ্যাপ্রোচ, আর রয়েছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ বা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। এই চারটে অ্যাপ্রোচ আমরা এক এক করে দেখে নেব। চলো, দেখো এবার আমরা পড়বো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা নাম শুনেই বুঝতে পারছো আচরণগত দিক থেকে, তাই না? তাহলে এখানে কি বলেছে এবারে বিস্তারে জানা যাক, আমার কথাটা মন দিয়ে শোনো। এই অ্যাপ্রোচে কি করা হয়? এই অ্যাপ্রোচে মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন? এখানে বলা হয় যে এই অ্যাপ্রোচ অনুযায়ী যে মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে। এবার ইচ্ছে যখন হয় তখন বেশি কাজ করে, ইচ্ছে যখন হয় না তখন কাজে ফাঁকি দেয়। যেমনটা আমি একটা চ্যাপ্টার পড়ানোর সময় কখনো হয়তো বলছিলাম যে ইচ্ছে না থাকলে ওই চা সিগারেট খেতে চলে যায়, আর দেখায় অনেক কাজ করছে আদতে কিছুই কাজ করে না, খুব ফাঁকি দেয় কাজে। এটা কেন হয়? এটা কোনোভাবে তার কোনো একটা রিজন আছে, সম্ভবত টক্সিক এনভায়রনমেন্ট, বা সে কোনো তার সিনিয়রের ব্যবহার পছন্দ করছে না, তাকে হুকুম করা চলবে না, তাকে ভালোভাবে বলতে হবে, সে এরকম চাইছে, যা কিছু কারণ হতে পারে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটাই যে সে তার ইচ্ছে মতো কাজ করবে। এবার এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচে এটাই বলা হয়, হথর্ন স্টাডিতে এলটন মায়ো এটাই বলেছেন যে হিউম্যান রিলেশনস কিন্তু গ্রেটার প্রোডাক্টিভিটির জন্য দায়ী। কেন বলেছে? মানুষের সম্পর্ক, মানব সম্পদ যদি ভালো থাকে, ওই একটা অর্গানাইজেশনের মানুষের সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে সেখানের কাজকর্ম অনেক ভালো হয়, আর সেই অর্গানাইজেশনটা খুব তাড়াতাড়ি গ্রো করে, ঠিক আছে, খুব উন্নতি করতে পারে, খুব প্রফিট করতে পারে। কেন? কারণ সেখানে রিলেশন ভালো, মানুষ হ্যাপি থাকছে, স্যাটিসফাইড থাকছে, স্যাটিসফাইড থাকছে এমপ্লয়িরা,
তবেই তো তারা ভালো প্রোডাকশন দিতে পারছে, ভালো কাজ করতে পারছে। যদি তারা স্যাটিসফাই না থাকতো, তারা দেখাতো কাজ করছি, কাজ করার নাটক করতো, কিন্তু আদতে তারা কোনো ইন্টারেস্টেড থাকতো না। সুতরাং কি করা দরকার, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অনুযায়ী মানুষের মনে অনুপ্রেরণা জাগানো দরকার, ইচ্ছা জাগানো দরকার। মানে ওই এমপ্লয়ি গুলো যারা কাজ করবেন তাদের মনে ইচ্ছা, অনুপ্রেরণা জাগানো দরকার কাজটা করার জন্য, যাতে তারা নিজে থেকে কাজ করে। ঠিক আছে, তাদেরকে যেন জোর জবরদস্তি না কাজ করানো হয়, তারা যেন নিজে থেকে স্ব ইচ্ছায় খুশিতে কাজ করে। তবেই তো সেটা সাকসেসফুল হবে, তবে তারা স্যাটিসফাইড থাকবে, তারা স্যাটিসফাইড থাকলে কোম্পানি গ্রো করবে। সিম্পল, এটাই বলা হয়েছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচে। নেক্সট আমরা চলে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে। এই অ্যাপ্রোচ কি বলছে, এই অ্যাপ্রোচ অনুযায়ী যেমনটা নাম থেকে আমরা বুঝতে পারছি ম্যাথামেটিক্যাল, অর্থাৎ গাণিতিক ভাবে এখানে সমস্যা সমাধান করা হয়। অর্গানাইজেশনে কিছু তো মানে অনেক কিছুই এমন থাকে যেগুলোর জন্য গণিত দরকার পড়বে। তো সুতরাং গাণিতিক ভাবে যে সমস্ত সমস্যাগুলি সমাধান করা হয় সেখানে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ সেটাই বলছে যে এটা এখানে ইউজ করা হয়। যেমন কোয়ান্টিটিভ কোনো টেকনিক্স ব্যবহার করা হয় কি জন্য, ধরো সম্পদ বন্টনের ক্ষেত্রে, যেমনটা এখানে বলেছে। ঠিক আছে, রিসোর্স অ্যালোকেশন, ফোরকাস্টিং, ইনভেন্টরি কন্ট্রোল, শিডিউলিং, এই যে সময়ের হিসাব নিকাশ করা, সমস্ত কিছু শিডিউল তৈরি করা, এই টাইমে এইটা হয়েছে, এই টাইমে এইটা তৈরি হবে, এই এক মাস পরে এত প্রোডাকশন করতে হবে, ইনভেন্টরি কন্ট্রোল, এত প্রোডাকশন করা আছে, এই মালগুলো তাড়াতাড়ি খালি হয়ে যাবে, খুব বিক্রি হচ্ছে, সুতরাং আমাদের প্রোডাকশন আরো বাড়াতে হবে, আরো আমাদের সঞ্চয় করে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু কন্ট্রোল করে। এটা তো হিসাব নিকাশ করেই সম্ভব হচ্ছে না, গাণিতিক ভাবেই। ফোরকাস্টিং, যে কি হতে পারবে, পূর্বাভাস, আমাদের জিনিসপত্র অনেক বেশি বিক্রি হতে পারে কি পারে না, সেই অনুযায়ী তো আমরা জিনিসপত্র রাখবো, সেগুলো তো আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলেই রাখবো। সম্পদ অ্যালোকেশন, ঠিক আছে, যে কে কাকে কেমন সম্পদ, আই মিন যেই সব এমপ্লয়িরা কাজ করে, ঠিক আছে, বিভিন্ন লোকজন যারা কাজ করে তাদেরকে তাদের প্রাপ্যটুকু ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, কম মাইনে কম বেশি দেওয়া হয়নি, তো এই সমস্ত কিছু অ্যালোকেশন ঠিকঠাক যাতে হয়, সমস্ত কিছু হিসাব তো রাখতেই হবে, সেটা গাণিতিক অ্যাপ্রোচ দ্বারা কমপ্লিট হয়। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এইসব প্রোগ্রামিং এ হেল্প করে, অপারেশন রিসার্চ, লাইনার প্রোগ্রামিং, এইগুলো এই ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে হেল্প করে। ঠিক আছে, এইগুলোর সাহায্যে এটা করা ইজি হয়। সুতরাং এইভাবে এটা অর্গানাইজেশনে সাহায্য করছে। বোঝা গেল এই অ্যাপ্রোচটার কাজ কি কি এটা। চলো নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। সিস্টেম অ্যাপ্রোচ কি বলেছে দেখো ভালো করে বোঝো। এই অ্যাপ্রোচ অনুযায়ী অর্গানাইজেশন মনে করে যে অর্গানাইজেশনটা একটা ওপেন একক একটা সিস্টেম। ঠিক আছে, একটাই মাত্র একত্রে একটা সিস্টেম, ওপেন সিস্টেম, যেখানে কিনা সমস্ত কিছু ইন্টার রিলেটেড জিনিসগুলো একসাথে কাজ করে, ইন্টার রিলেটেড পার্টস একসাথে কাজ করে টু অ্যাচিভ কমন গোলস। একই একটা উদ্দেশ্যে, একটাই উদ্দেশ্য পূরণ করার জন্য সমস্ত রকম পার্টস একসাথে কাজ করে। ঠিক আছে, যেমন এখানে ধরে নেওয়া যাক যেমনটা হয় আর কি, ইনপুটস, প্রসেস, আউটপুটস, এটাই তো আমাদের প্রসেস থাকে না একটা কোনো কিছু প্রোডাকশনের। ইনপুট দেওয়া হয়, সেটা প্রসেসিং হয়, দেন আউটপুট হয়। ইনপুট কি, কাঁচামাল, মূলধন, শ্রমিক যারা, তারাও ইনপুটের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এবারে তাদেরকে যোগান দেওয়া হলো, সমস্ত যোগান দেওয়া হলো, এগুলো হচ্ছে ইনপুট। তারপরে কি হচ্ছে, প্রসেস হচ্ছে, কোম্পানির মধ্যে প্রসেস হচ্ছে, যা প্রোডাকশন করার হচ্ছে সমস্ত কিছু তৈরি হয়ে গেল, দেন আউটপুট, দেন রেজাল্টটা তৈরি হলো। রেজাল্টটা তৈরি হওয়ার পর ফিডব্যাকটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। ফিডব্যাক, ইম্পর্টেন্স অফ ফিডব্যাক, এটা কি করে, এটা পরবর্তী কি হতে চলেছে এই সমস্ত কিছু কি করা দরকার সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই ফিডব্যাক, তাই না? সুতরাং ফিডব্যাকটাও ইম্পর্টেন্ট, এটারই একটা পার্ট। তাহলে রেজাল্টের পর রেজাল্টের কি ফিডব্যাক এলো, তার উপর বেস করে আবার নতুন ভাবে ইনপুট হবে, তাই না? তো সিস্টেম অ্যাপ্রোচ এটাই, সিস্টেম এটাই যে ইনপুট হবে, দেন প্রসেস হবে, দেন আউটপুট হবে। তাহলে তারা একসাথে কাজ করছে, সবাই সমস্ত পার্টগুলো একসাথে কাজ করছে, আর ম্যানেজারদের বুঝতে সুবিধা হচ্ছে, জটিলতা দূর হচ্ছে এই অ্যাপ্রোচ অনুযায়ী। আর কি হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়
সাধন হচ্ছে, মানে সমস্ত একটা একসাথে ব্যাপার হচ্ছে, সবার মধ্যে সুসম্পর্ক স্থাপন হচ্ছে, মানে সুসম্পর্ক থাকবেই, তৈরি হতেই হবে। সুতরাং এই সমস্ত কিছু একসাথে কাজ করলে একসাথে হতেই হবে, এটা একটা সমন্বয় সাধন হচ্ছে। বোঝা গেল? তাহলে সিস্টেম অ্যাপ্রোচ এটাই, খুব ইজি। চলো নেক্সট আর লাস্ট অ্যাপ্রোচটা পড়ে নেওয়া যাক। আমাদের লাস্ট অ্যাপ্রোচ হলো কন্টিনজেন্সি অ্যাপ্রোচ, অর্থাৎ বা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। দেখো নাম দেখেই বোঝা যাচ্ছে এটা কি পরিস্থিতিগত অ্যাপ্রোচ। পরিস্থিতিগত অর্থাৎ জैसा দেশ वैसा भेष, পরিস্থিতি যেমন হবে তেমন ভাবেই অ্যাপ্রোচটা নিতে হবে। এই অ্যাপ্রোচ অনুযায়ী এটা ধরে নেওয়া হয় বা এটা মানা হয় যে কোনো অর্গানাইজেশনকে চালনা করার জন্য বেস্ট কোনো অ্যাপ্রোচ হয় না। বেস্ট কোনো অ্যাপ্রোচ হয় না এই জন্য বলছি, কারণ পরিস্থিতি যেমন থাকবে সেই অনুযায়ী অ্যাপ্রোচ তৈরি করতে হবে। পরিস্থিতি আবার যদি চেঞ্জ হয়, অ্যাপ্রোচটাও চেঞ্জ করতে হবে। সুতরাং বেস্ট কোনো অ্যাপ্রোচ হয় না, যেমন পরিস্থিতি সেই অনুযায়ী বেস্ট অ্যাপ্রোচটা খুঁজে নিতে হবে যে কোন পরিস্থিতিতে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এবারে পরিস্থিতি কিসের উপর নির্ভর করে? পরিস্থিতি নির্ভর করে পরিবেশের ওপর, টেকনোলজির ওপর। টেকনোলজি বা নতুন নতুন আরো বেরোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সাইজ কিরকম কোম্পানির, কোম্পানি বড় না ছোট, সেখানে মানুষজন কিরকম, সেই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে একটা পরিস্থিতি তৈরি হয়। আর সেই পরিস্থিতির ওপর নির্ভর করেই, সেই পরিস্থিতির ওপর আর কি সমস্ত কিছু বিচার বিবেচনা করে ম্যানেজাররা নিজেদের সিদ্ধান্ত নেয়, নিজেদের কৌশল নেয়, কৌশল অনুযায়ী অ্যাপ্রোচ তৈরি করে, সেই অ্যাপ্রোচ অনুযায়ী কাজ করে। ফলে এই অ্যাপ্রোচের ফলে কি হচ্ছে? এই অ্যাপ্রোচের ফলে সুবিধা হচ্ছে একটা, প্রথমত নমনীয়তা, কোম্পানিতে অর্গানাইজেশনে একটা নমনীয়তা সৃষ্টি হচ্ছে। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিসিশন মেকিং, অর্থাৎ কি প্র্যাকটিক্যাল বাস্তব ডিসিশন। ঠিক আছে, বাস্তব ডিসিশন নিতে হবে যে যেমনই হোক না কেন পরিস্থিতি যখন এরকম, তাহলে আমাকে এরকম ডিসিশন নিতেই হবে, কিছু করার নেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট পেজে চলে যাই। চ্যালেঞ্জেস অফ ম্যানেজার্স, অর্থাৎ ম্যানেজারদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়, কি কি অসুবিধার মধ্যে পড়তে হয়। প্রথমত ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, অর্থাৎ ম্যানেজারদের বিভিন্ন রকম এমপ্লয়ি হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন রকম কালচারের, বিভিন্ন রকম বয়সের, বিভিন্ন রকম জেন্ডারের, লাইক অবভিয়াসলি তো ফিমেল হোক মেল হোক সবাইকে সবার মতো করে, কাস্ট সমস্ত কিছু নির্বিশেষে, ভেদাভেদ না করে সবাইকে ঠিকভাবে পরিচালনা করতে হয় কোম্পানির প্রফিটের জন্য। রাইট? আশা করছি বোঝা গেল যে ম্যানেজারকে কিন্তু কালচার, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান্স কোনো কিছু দেখলে হয় না, ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দেখলে হয় না। সে যদি দক্ষ, কোনো কর্মচারী যদি দক্ষ কোনো কাজের জন্য, তবে তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত, তাকে কাজ করতে দেওয়া উচিত, আর তাকে আরো মোটিভেশন দিতে হয়, তাকে সেইভাবে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, যে কোনো ধর্মেরই আর যে কোনো কাস্টেরই কোনো কিছুই ভেদাভেদ করলে চলে না, এগুলো খেয়াল রাখতে হয়। আর কি বলেছে? টেকনোলজিক্যাল চেঞ্জ, যখন তখন র্যাপিড চেঞ্জ হচ্ছে, যখন তখন নতুন নতুন টেকনোলজি আমাদের আসতেই চলেছে, উন্নত টেকনোলজি আরো, অবভিয়াসলি আমাদের সুবিধার্থেই, তবুও যখন যখন নতুন টেকনোলজি আসছে তখন তখন পুরনো যারা এমপ্লয়ি, যারা কিনা পুরনো টেকনোলজিতে কাজ করতে অভ্যস্ত, তাদের মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন ম্যানেজারকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা তাদেরকে বোঝাতে হচ্ছে যে না, যেরকম পরিস্থিতি আমাদের সেরকম ভাবেই চলতে হবে, তাদেরকে ট্রেন করতে হচ্ছে, ম্যানেজারকে তাদের ট্রেন করতে হচ্ছে, তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, রাইট? যাতে ওয়ার্ক ফ্লোটা ব্যালেন্স থাকে, যাতে কাজ ঠিকঠাক হয়। ওকে, তো এইগুলো একটা সমস্যার সম্মুখীন ম্যানেজারদের হতে হচ্ছে, কারণ অনেকেই না না করে যে না আমি এইভাবে কাজ করতে পারবো না, আমাকে ওইভাবেই করতে দিতে হবে। কিন্তু চলবে না, না, আমাদের উন্নতির সাথে সাথে টেকনোলজি যেমন উন্নত হবে সেইভাবেই আমাদের চলতে হবে। নেক্সট, গ্লোবালাইজেশন, ম্যানেজারকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন ধরনের আর কি এমপ্লয়ি হ্যান্ডেল করতে হয়, রাইট? বা গ্লোবাল মার্কেটের এমপ্লয়িও, এমনকি জটিল এমপ্লয়ি যারা ক্রস কালচারাল বিহেভিয়ার, যাদের মানে যাদের বিহেভিয়ার আমাদের সাথে ম্যাচ নয়, অদ্ভুত লাগতেই পারে,
ইন্টারন্যাশনাল এমপ্লয়ি যারা, মানে আমরা তো অনেকেই দেশের বাইরে অনেকে গিয়ে কাজ করে, কেউ নিজের শহরের বাইরে গিয়ে কাজ করে, বিভিন্ন শহর থেকে আমাদের কলকাতায় অনেকে আসে কাজ করতে। সুতরাং বিভিন্ন রকম ধর্মের, বিভিন্ন রকম জাত প্রজাতির, যাই হোক সমস্ত কিছু নির্বিশেষে ঠিকঠাক ভাবে কাজ পরিচালনা করাতে হবে ম্যানেজারদের। সো এটা একটা সম্মুখীন হতে হয় সমস্যার। ঠিক আছে, নেক্সট হচ্ছে এমপ্লয়ি মোটিভেশন। যে যেমন এমপ্লয়ি, যে যেমন ভাবে মোটিভেট হবে, ম্যানেজারকে তাকে তেমন ভাবেই মোটিভেট করতে হয়। কেউ যদি সফট স্পোকেন, কেউ যদি হালকা কথাতেই মেনে যায় তাহলে তাকে সেভাবে, কেউ যদি ধমক দিয়ে মানে তাহলে তাকে সেভাবে হ্যান্ডেল করতে হবে। কেউ যদি প্রাইজ পেয়ে মানে, মানে অ্যাপ্রেজাল পেয়ে, ইউই পেয়ে আরো উৎসাহিত হয় কাজ করতে, আরো ভালো পারফরমেন্স দেয়, তাহলে তাকে সেইভাবে করতে হবে। যাকে যেইভাবে করা উচিত, অবভিয়াসলি ভালো কাজ করলে তো অ্যাপ্রেজাল দেওয়াই উচিত, তো মোটিভেট করতে হবে তাকে সেইভাবে। সুতরাং ম্যানেজারকে বুঝতে হবে কোন এমপ্লয়িকে কিভাবে মোটিভেট করা উচিত। অনেক সময় বুঝতে অসুবিধা হতেই পারে, তো এটা ম্যানেজারের একটা অসুবিধা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এথিক্যাল অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। ম্যানেজারকে অবশ্যই সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনে সমস্ত কিছু কাজ করতে হয়, লফুলি আইনসম্মতভাবে, কোনো কিন্তু আইনের বিরুদ্ধে কাজকর্ম করা চলবে না। তো এই সমস্ত কিছু চ্যালেঞ্জেস ম্যানেজারকে মাথায় রেখে কাজ করতে হয়। নেক্সট, managing change and innovation. Organizational change is often met with resistance. Manager must plan, communicate and implement change effectively. যেমনটা আমি বললাম, ইনোভেশন হতেই থাকে, চেঞ্জ হতে থাকে, তখন ম্যানেজারের কি করা উচিত? কমিউনিকেট করা উচিত, নিজের এমপ্লয়ীদের সাথে বসে ভালোভাবে আলোচনা করা উচিত, মিটিং যাকে বলে, মিটিং করা উচিত, যাতে কিভাবে কোন কাজটা করলে ঠিকঠাক ভাবে বেরিয়ে যাবে সেই অনুযায়ী প্ল্যান করে সেইভাবে সেটা এফেক্টিভলি করা উচিত। ওকে, তো অনেক সময় কি হয়, নতুন ইনোভেশন এসে সেগুলো ম্যানেজারকে আবার ভাবতে হয়, সমস্ত কিছু আবার করতে হয়, আবার প্ল্যান করতে হয়, এগুলো তাহলে ম্যানেজার একটা অসুবিধাই হয়ে যাচ্ছে না আবার? তো ম্যানেজারের এটা চ্যালেঞ্জেস এর মধ্যেই পড়ছে। চলো নেক্সট। ওয়েল, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমার আপলোড করতে একটু সমস্যা হবে, তাই জন্য আমি এটা এখন এতটাই রাখছি। আমি পরের পার্টে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। তো দুটো পার্টে এটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের 7টা চ্যাপ্টার বাকি থাকছে, খুব তাড়াতাড়ি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমার ভিডিওটা দেখার জন্য, পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেঙ্গলি নোটসও আমার কাছে আছে, প্রায় রেডি। আমাকে জাস্ট আমার মেল আইডিতে মেল করে দাও, আমি তোমাকে সব পাঠিয়ে দেবো। ওকে, যাদের যাদের লাগবে আমাকে মেল করে দিও। চলো, টাটা।